আলাপচারিতায় আমাদের আজকের গল্প শেফ টোপাসের খিদে। রচনা সত্যজিৎ রায়। গল্প পাঠে আমি সমর। আমরা কান্তিবাবুর পিছন পিছন টিনের ছাউনি দিয়া লম্বা ঘরটা থেকে গেলাম। গিয়ে দেখি সারমাথা কাঁচের বাক্সগুলোর মধ্যে এক এক রকম কাঁচ। তার কোনোটা এর আগে চোখে দেখিনি। কান্তিবাবু বললেন, এর কোনোটাই বাংলাদেশে পাবে না, ওই নেপেন্থিস ছাড়া। একটা আছে নেপাল থেকে আনানো, আর একটা আফ্রিকার, অন্য সব কটাই প্রায় মধ্য আমেরিকার। অভিজিৎ বলল, এসব গাছ এখানে বেঁচে রয়েছে কি করে? এখানকার মাটিতে কি? মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই এদের, তবে এরা মাটি থেকে প্রাণ সঞ্চয় করে না। মানুষ যেমন ঠিক মতো খাদ্য পেলে নিজের দেশের বাইরে অনেক জায়গাতেই স্বচ্ছন্দে বেঁচে থাকতে পারে, এরাও তেমনি ঠিক মতো খেতে পেলেই বেঁচে থাকে, সে যেখানেই হোক। কান্তিবাবু একটা কাঁচের বাক্সের সামনে গিয়ে দাঁড়ালেন। ভিতরে একটা আশ্চর্য গাছ, ইঞ্চি দুই লম্বা, সবুজ পাতাগুলোর দুপাশে সাদা সাদা দাঁতের মতন খাঁজ কাটা। বাক্সটার সামনের দিকের কাঁচের গায়ে একটা ছিটকিনি দেওয়া বোতলের মুখের সাইজের গোল দরজা। কান্তিবাবু দরজাটা খুললেন, তারপর বোতলের ঢাকনিটা খুলে ক্ষিপ্র হস্তে বোতলের মুখে দরজার ভিতরে গলিয়ে দিলেন। একটা উচ্চিংড়ে বোতল থেকে বেরোতেই কান্তিবাবু বোতলটাকে বাইরে এনে চট করে ঢাকনিটা লাগিয়ে দিয়ে বাস্কের দরজাটা বন্ধ করে দিলেন। উচ্চিংড়েটা এদিক ওদিক লাফিয়ে গাছটার পাতার উপরে বসলো এবং বসতেই তৎক্ষণাৎ পাতাটা মাঝখান থেকে ভাঁজ হয়ে গিয়ে পোকাটাকে জাপটে ধরলো। অবাক হয়ে দেখলাম যে দুদিকে দাঁত পরস্পরের খাঁজে খাঁজে বসে যাওয়ায় এমন একটি খাঁচার সৃষ্টি হয়েছে যার থেকে উচ্চিংড়ে বাবাজির আর বেরোবার কোনো রাস্তাই নেই। প্রকৃতির এমন তাজ্জব, এমন বিভৎস ফাঁদ আমি এর আগে কখনো দেখিনি। অভি ধরা গলা জিজ্ঞেস করলো, পোকাটা ও যে ওই পাতাটাতেই বসবে তার কোনো গ্যারান্টি আছে কি? কান্তিবাবু বললেন, আছে বই কি। গাছগুলো থেকে এমন একটা গন্ধ বেরোয় যেটা পোকা অ্যাট্রাক্ট করে। এটা হলো ভেনাস ফ্লাই ট্র্যাপ, মধ্য আমেরিকা থেকে আনা। বটানির বইতে এর কথা পাবে। আমি অবাক বিস্ময়ে উচ্চিংড়িটা দশা দেখছিলাম। প্রথমে কিছুক্ষণ ছটফট করছিল, এখন দেখলাম একেবারে নির্জীব। আর দেখলাম যে পাতার চাপ ক্রমশই বাড়ছে। টিকটিকির চেয়ে এই গাছ কম হিংস্র কিসে? অভি কাষ্ট হাসি এসে বলল, এমন গাছ একটা বাড়িতে থাকলে তো পোকামাকড়ের উৎপাত থেকে অনেকটা রেহাই পাওয়া যেত। আরশোলার জন্য আর ডিডিটি পাউডার ছড়াতে হতো না। কান্তিবাবু বললেন, এই গাছ আরশোলা হজম করতে পারবে না, তাছাড়া এর পাতার আয়তনও ছোট। আরশোলার জন্য অন্য গাছ এই যে এদিকে। পাশের বাক্সের সামনে গিয়ে দেখি লিলির মতন বড় বড় লম্বা পাতাওয়ালা একটা গাছ। প্রত্যেকটা পাতার ডগা থেকে একটি করে ঢাকনা সমেত থলির মতো জিনিস ঝুলছে। এটার ছবি মনে ছিল, তাই চিনিয়ে দিতে হলো না। কান্তিবাবু বললেন, এই হলো নেপেন্থিস বা পিচার প্ল্যান্ট। এ খাই অনেক বেশি। প্রথম যখন গাছটি পাই তখন ওই থলির মধ্যে একটা ছোট্ট পাখিকে ছিপড়ে অবস্থায় পেয়েছিলাম। বাপরে বাপ! অভির তার ছিলে ভাব ক্রমশই অন্তরিত হচ্ছিল। এখন ওটা কি খায়? আরশোলা, প্রজাপতি, শুঁয়োপোকা, এইসব আর কি। মাঝে আমার কলে একটা ইঁদুর ধরা পড়েছিল, সেটাও খাইয়ে দেখেছিলাম, আপত্তি করেনি। তবে গুরুপাকের ফলে এইসব গাছ অনেক সময় মরে যায়। অত্যন্ত লোভিত, কোন অবধি ভোজন সাহেব সইবে সেটা নিজেরাই আন্দাজ করতে পারে না। ক্রমবর্ধমান বিস্ময়ে এ বাক্স থেকে ও বাক্স ঘুরে গাছগুলো দেখতে লাগলাম। বাটারওয়াট, সানডিউ, ব্ল্যাডার ওয়াট, অ্যারজিয়া, এগুলোর ছবি আগে দেখেছি, তাই মোটামুটি চিনতেও পারলাম। কিন্তু অন্যগুলো একেবারে নতুন, একেবারে তাজ্জব, একেবারে অবিশ্বাস্য। প্রায় 20 রকমের মাংসাশী গাছ কান্তিবাবু সংগ্রহ করেছেন, তবে কোনোটা পৃথিবীর অন্য কোনো কালেকশনে নাকি নেই। এর মধ্যে সবচেয়ে সুন্দর গাছ যেটি সানডিউ, তার ছোট্ট পাতাগুলোর চারপাশে সরু লম্বা লম্বা রোঁয়ার ডগায় জলবিন্দু চকচক করছে। কান্তিবাবু একটা সুতোর ডগায় এলাচের দানার সাইজের এক টুকরো মাংস ঝুলিয়ে সুতোটাকে আস্তে আস্তে পাতাটির কাছে নিয়ে যেতে খালি চোখে দেখতে পেলাম রোঁয়াগুলো সব একসঙ্গে লুব্ধ ভঙ্গিতে মাংসখণ্ডটার দিকে উঁচিয়ে উঠল। হাতটা সরিয়ে নিয়ে কান্তিবাবু বললেন, মাংসটা পেলে পাতাটা ফ্লাই ট্র্যাপের মতো ওটাকে জাপটে ধরে নিত, তারপর পুষ্টিকর যা কিছু শুষে নিয়ে অকেজো ছিপড়েটাকে ফেলে দিত। তোমার আমার খাওয়ার সঙ্গে কোনো তফাৎ নেই, কি বলো?
আমরা সেট থেকে বেরিয়ে বাগানে এলাম। চিরিশ গাছের ছাওয়াটা লম্বা হয়ে বাগানের উপর পড়েছে। ঘড়িতে দেখলাম 4টে বাজে। কান্তিবাবু বললেন, এর অধিকাংশ গাছের কথা তোমরা বটানির বইয়ে পাবে, তবে আমার যেটা সবচেয়ে আশ্চর্য সংগ্রহ সেটির কথা আমি না লিখলে কোনো বইয়ে থাকবে না। সেটির জন্যই আজ তোমাদের এখানে আসতে বলা। চলো পরিমল, চলুন অভিজিৎ বাবু। কান্তিবাবুর পিছন পিছন এবার আমরা বড় কারখানা ঘরটার দিকে এগোলাম। টিনের দরজাটা তালা দিয়ে বন্ধ, দুদিকে দুটো জানালা রয়েছে। তারই একটা হাত দিয়ে ঠেলে খুলে নিজে উঁকি মেরে আমাদের বললেন, দেখো। অভি আর আমি জানালায় মুখ লাগালাম। ঘরের পশ্চিম দিকে দেয়ালের উপর দিকের দুটো কাঁচের জানালা, যা স্কাইলাইট দিয়ে রোদ আসার ভিতরটা কিছু আলো হয়েছে। ঘরের মধ্যে যে জিনিসটা রয়েছে হঠাৎ সেটাকে দেখলে গাছ বলে মনে হওয়ারই কথা নয়, বরং একাধিক সুর বিশিষ্ট কোনো আজব জানোয়ার বলেই বোধ হতে পারে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে গুঁড়ি আছে একটা, সেটা 5-6 হাত উঠে গিয়ে একটা মাথায় শেষ হয়েছে। সেই মাথার হাতখানেক নিচে মাথাটাকে গোল করে ঘিরে কতগুলো সুঁড়ের উৎপত্তি রয়েছে। গুনে দেখি 7টা সুঁড়। গাছের গা অংশটা মসৃণ এবং সর্বাঙ্গে ব্রাউন চাকা চাকা দাগ। সুঁড়গুলো আপাতত মাটিতে নুয়ে পড়ে আছে, কেমন যেন নির্জীব ভাব, কিন্তু তাও গাটা ছমছম করে উঠল। অন্ধকারে চোখটা অভ্যস্ত হলে আরও একটা জিনিস লক্ষ্য করলাম। ঘরের মেঝেতে গাছের চারিদিকে পাখির পালক ছড়িয়ে আছে। কতক্ষণ চুপ করেছিলাম জানি না। কান্তিবাবুর গলার স্বরে আবার যেন সম্বিত ফিরে পেলাম। গাছটা এখন ঘুমোচ্ছে, উঠবার সময় হলো বলে। অভি অবিশ্বাসী সুরে বলল, আর ওটা কি সত্যি গাছ? কান্তিবাবু বললেন, মাটি থেকে গজাচ্ছে যখন, তখন গাছ ছাড়া আর কি বলবেন বলুন। ভাব অবশ্যই গাছের মতো নয়, অভিধানের উপযুক্ত কোনো নাম নেই। আপনি কি বলেন? সেপ্টোপাস অথবা বাংলায় সপ্তপাস। পাস অর্থাৎ বন্ধন, যেমন নাগপাস। আমরা বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করলাম। বললাম, এই গাছ পেলেন কোথায়? মধ্য আমেরিকার নিকারাগুয়া হ্রদের কাছে গভীর জঙ্গল আছে, তার ভিতর। অনেক খোঁজ হয়েছে বলুন। ওই অঞ্চলে যে আছে সেটা জানা ছিল। তোমরা বোধহয় প্রফেসর ডানস্টনের কথা শোনোনি। উদ্ভিদ বিজ্ঞানী ও পর্যটক ছিলেন। মধ্য আমেরিকায় গাছপালার সন্ধান করতে গিয়ে প্রাণ হারান। ঠিক কীভাবে তার মৃত্যু হয় কেউ জানতে পারেনি। মৃতদেহ সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায়। তার তৎকালীন ডায়েরির শেষের দিকেই গাছটির উল্লেখ পাওয়া যায়। আমি তাই প্রথম সুযোগে এই নিকারাগুয়ার দিকে চলে যাই। গুয়াটেমালা থেকে স্থানীয় লোকের কাছে গাছের বর্ণনা শুনতে থাকি। তারা বলে শয়তান গাছ। শেষটায় অবশ্যই এমন গাছ একাধিক চোখে পড়ে। বাঁদর, আর্মাডিলো অনেক কিছু খেতে দেখেছে এই গাছকে। অনেক খোঁজার পর একটা অল্প বয়স্ক ছোটোখাটো চারা গাছ পেয়ে সেটাকে তুলে আনি। 2 বছরে গাছের কি সাইজ হয়েছে দেখতেই পাচ্ছ। এখন কি খায় গাছটা? যা দিই তাই খায়। কলে ইঁদুর ধরে খেতে দিয়েছি। তারপর প্রয়াগকে বলে দিয়েছিলাম বিড়াল কুকুর চাপা পড়লে ধরে আনতে, তাও দিয়েছি। তারপর তুমি আমি যা খাই তাও দিয়েছি, অর্থাৎ মুরগি, ছাগল। ইদানিং খিদেটা খুব বেড়েছে, খাবার জুগিয়ে উঠতে পারছি না। বিকেলের দিকে ঘুম ভাঙার পর ভয়ানক ছটফট করে। কাল তো একটা কাণ্ডই হয়ে গেল। প্রয়াগ গিয়েছিল একটা মুরগি দিতে। হাতিকে যেভাবে খাওয়ায় সেভাবেই খাওয়াতে হয়। প্রথমে গাছটার মাথায় একটা ঢাকনা খুলে যায়, তারপর সুর দিয়ে খাবারটা হাত থেকে নিয়ে মাথার গর্তের মধ্যে পুরে দেয়। একটা যে কোনো খাবার পেটে পুড়লে কিছুক্ষণের জন্য নিশ্চিন্তে থাকা যায়। তারপর আবার সুরগুলো তোলাতে আরম্ভ করলে বোঝা যায় যে আরও খেতে চাইছে। এতদিন 2টো মুরগি অথবা একটা কচি ফাঁটা একদিনের খাওয়া হয়ে যেত। কাল থেকে তার ব্যতিক্রম হচ্ছে। কাল দ্বিতীয় মুরগিটা দিয়ে প্রয়াগ দরজা বন্ধ করে চলে এসেছিল। অস্থির অবস্থায় সুরগুলো আঁচড়ালে একটা শব্দ হয়। দ্বিতীয় মুরগির পরে হঠাৎ সেই আওয়াজটা পেয়ে প্রয়াগ গিয়েছিল অনুসন্ধান করতে। আমি তখন ঘরে বসে ডায়েরি লিখছি। হঠাৎ একটা চিৎকার শুনে গিয়ে দৌড়ে গিয়ে দেখি সেপ্টোপাসের একটা সুর প্রয়াগের ডান হাতটা আঁকড়ে ধরেছে। প্রয়াগ প্রাণপণে সেটা টেনে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু সেই সঙ্গে সেপ্টোপাসের আর একটা সুর লক লক করে প্রয়াগের দিকে এগোচ্ছে।
আমি দৌড়ে গিয়ে আমার লাঠি দিয়ে সোঁটটা একটা প্রচণ্ড আঘাত করে 2 হাত দিয়ে প্রয়াগকে টেনে কোনো মতে উদ্ধার করি। তবে চিন্তার কারণ হচ্ছে এই যে প্রয়াগের হাতের খানিকটা মাংস সেপ্টোপাস খাবলে খেয়ে নিয়েছিল এবং সেটাই সে পেটের মধ্যে পড়েছে। এ আমার নিজের চোখে দেখা। আমরা হাঁটতে হাঁটতে বারান্দায় পৌঁছে গিয়েছিলাম। কান্তিবাবু একটা চেয়ারে বসে পড়লেন, তারপর পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, সেপ্টোপাসের যে মানুষের প্রতি লোভ আক্রোশ থাকতে পারে তার কোনো ইঙ্গিত এতদিন পাইনি। কাল যখন পেলাম তারপর এটাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় দেখছি না। কাল একবার খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলাম, কিন্তু কি আশ্চর্য বুদ্ধি গাছটার, সে খাবারও শুনে নিয়ে ফেলে দিল। একমাত্র উপায় হলো গুলি করে মারা। পরিমল, তোমায় কেন ডেকেছি সেটা বুঝতে পারছো তো? আমি একটু চুপ করে থেকে বললাম, গুলি করলেও মরবে কিনা সেটা আপনি জানেন? কান্তিবাবু বললেন, মরবে কিনা জানি না, তবে আমার বিশ্বাস ব্রেন বলে ওর একটা জিনিস আছে। ওর চিন্তা শক্তি যে আছে তার তো প্রমাণ পেয়েছি, কারণ আমি যে কতবার ও কত কাছে গেছি ও তো আমাকে কোনোদিন আক্রমণ করেনি। আমাকে চেনে যেমন কুকুর তার মনিবকে চেনে। প্রয়াগের উপর আক্রোশের কারণ হচ্ছে যে প্রয়াগ কয়েকবার ওর সঙ্গে ঠাট্টা তামাশা করার চেষ্টা করেছে। খাবারের লোভ দেখিয়ে দেয়নি কিংবা শরীর ডগার কাছে গিয়ে আবার পিছিয়ে নিয়েছে। মস্তিষ্ক ওর আছেই। এবার আমার বিশ্বাস সেটা যেখানে থাকার কথা সেখানেই আছে, অর্থাৎ ওর মাথায়। যেখানটা কিরে সুরগুলো বেরিয়েছে সেখানেই তোমায় তাক করে গুলি ওর মাথায় মারতেই হবে। অভি ফস করে বলল, আর সে আর কি এমন, সে তো 1 মিনিটের মধ্যেই পরীক্ষা করে দেখা যায়। পরিমল, তোর বন্দুকটা। কান্তিবাবু হাত তুলে অভিকে থামিয়ে বললেন, শিকার যদি ঘুমিয়ে থাকে তখন কি তাকে মারা চলে? পরিমলের হান্টিং কোড কি বলে? আমি বললাম, ঘুমন্ত শিকারকে গুলি করে একেবারেই নীতিবিরুদ্ধ। বিশেষত শিকার যেখানে চলে ফিরে বেড়াতে পারে না সেখানে তো প্রশ্ন উঠতেই পারে না। ফ্লাক্স এনে চা পরিবেশন করলেন। চা পান শেষ হতে না হতেই মিনিট 15 পরে সেপ্টোপাসের ঘুম ভাঙল। বাদশা পাশের ঘরে কিছুক্ষণ থেকে উসকুস করছিল। হঠাৎ একটা খচমচার গোঙানির শব্দ পেয়ে অভি আর আমি উঠে গিয়ে দেখি বাদশা দাঁত দিয়ে প্রাণপণে তার বকলসটাকে ছেড়বার চেষ্টা করছে। অভি ধমক দিয়ে বাদশাকে নিরস্ত করতে গেছে। বাদশা চুপ! এমন সময় কারখানা ঘর থেকে একটা সফাত শব্দ আর তার সঙ্গে উগ্র গন্ধ পেলাম। গন্ধটা এমন যার তুলনা দেওয়া মুশকিল। ছেলেবেলায় টনসিল অপারেশনের সময় ক্লোরোফর্ম শোককে দেওয়া হয়েছিল, তার সঙ্গে হয়তো কিছুটা মিল আছে। কান্তিবাবু হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে বললেন, আরে চলো, সময় হয়েছে। আমি বললাম, গন্ধটা কিসের? সেপ্টোপাসের এই গন্ধ ছড়িয়ে ওরা শিকার। কান্তিবাবুর কথা শেষ হলো না। বাদশা প্রচন্ড একটা বকলস ছিঁড়ে ধাক্কার চোটে অভিকে উল্টিয়ে ফেলে 3 বেগে পাগলের মতো ছুটলো এই গন্ধের উৎসের দিকে। অভি কোনো মতে উঠে সর্বনাশ বলে ছুটলো বাদশার পিছনে। আমি গুলি ঘোড়া বন্দুক নিয়ে কারখানা ঘরের দিকে ছুটে গিয়ে দেখি বাদশা এক বিরাট লাফে একমাত্র খোলা জানলার উপর উঠলো এবং অভির বাধা দেওয়ার শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে ঘরের ভিতরে ঝাঁপিয়ে পড়লো। কান্তিবাবু চাবি দিয়ে দরজা খোলার সঙ্গে সঙ্গে শুনতে পেলাম রামপুর হাউন্ডের মর্মান্তিক আর্তনাদ। ঢুকে দেখি এক সুরে শোনাচ্ছে না। একের পর এক দ্বিতীয় এবং তৃতীয় সুর দিয়ে সেপ্টোপাস বাদশাকে মরণ পাশে আবদ্ধ করেছে। কান্তিবাবু চিৎকার করে বললেন, তোমরা আর এগিয়েও না, পরিমল চালাও গুলি। বন্ধ খুঁজেছি এমন সময় চিৎকার এলো, থামো! অভিজিতের কাছে তার কুকুরের মূল্য যে কতখানি তা বুঝতে পারলাম। সে কান্তিবাবুর বারণ সম্পূর্ণ অগ্রাহ্য করে ছুটে গিয়ে সেপ্টোপাসের 3টে সুরের একটাকে আঁকড়ে ধরলো। তখন এক অদ্ভুত দৃশ্য দেখে আমার রক্ত জল হয়ে গেল। 3টি সুঁড়ি একসঙ্গে বাদশাকে ছেড়ে দিয়ে অভিকে আক্রমণ করলো, আর অন্য 4টে সুঁড় যেমন মানুষের রক্তের লোভী হঠাৎ সজাগ হয়ে লোলুপ জিহ্বার মতো লকলক করে উঠল। কান্তিবাবু ভাবলে বললেন, চালাও চালাও গুলি, ওই যে মাথা। সেপ্টোপাসের মাথায় দেখলাম একটা ঢাকনি আছে, আস্তে আস্তে খুলে যাচ্ছে। ঢাকনির নিচে গহ্বর, আর অভি সমেত সুরগুলি শূন্য উঠে সেই গহ্বর দিকে চলেছে। অভির মুখ রক্তহীন ফ্যাকাশিয়ে, তার চোখ যেন টিকে বেরিয়ে আসছে। চরম সংকট মুহূর্ত আমি এর আগেও দেখেছি। আমার স্নায়ুগুলো সব যেন হঠাৎ কেমন ম্যাজিকের মতো সংহত হয়ে যাচ্ছে। আমি নিষ্কম্প হাতে বন্দুক নিয়ে সেপ্টোপাসের মাথায় 2টি চক্রের মধ্যিখানে অব্যর্থ নিশানায় গুলি ছুঁড়লাম। ছোঁড়ার পর মুহূর্তেই মনে আছে ফিনকি দিয়ে গাছের মাথা থেকে লাল রক্তের ফোয়ারা, আর মনে আছে সুরগুলো অভিকে মুক্তি দিয়ে মাটিতে নেতিয়ে পড়ছে। আর সেই সঙ্গে আগের সেই গন্ধটাও হঠাৎ তীব্রভাবে বেড়ে উঠে আমার চেতনাকে আচ্ছন্ন অবশ করেছে। আগের ঘটনার পর 4 মাস কেটে গেছে। এতদিনে আবার আমার অসমাপ্ত উপন্যাসটা নিয়ে পড়েছি।
বাদশাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে অভি ইতিমধ্যে একটা ম্যাস্টিফ ও একটা তিব্বতী কুকুরের বাচ্চা সংগ্রহ করেছে এবং আর একটা রামপুর হাউন্ডের সন্ধান পেয়েছে। অভির পাঁজরের দুখানা হাড় ভেঙেছিল, 2 মাস প্লাস্টার থাকার পর জোড়া লেগেছে। কান্তিবাবু কাল এসেছিলেন, বললেন, কীটখোর গাছপালা সব বিদে করে দেবার কথা ভাবছি, বরং সাধারণ শাকসবজি নিয়ে একটু গবেষণা করলে ভালো হয়। ঝিঙে, উচ্ছে, পটল এইসব আর কি। যদি বলো তোমায় কিছু গাছ দিতে পারি। তুমি আমার এত উপকার করলে, এই ধরো একটা নেফেন্থিস তোমার ঘরের পোকাগুলোকে অন্তত। আমি বাধা দিয়ে বললাম, না না না, ওসব আপনি ফেলে দিতে চান তো ফেলে দিন, পোকা ধরার জন্য আমার গাছে দরকার নেই। কিং কোম্পানির ক্যালেন্ডারের পিছন থেকে একটা শব্দ এলো, ঠিক ঠিক ঠিক।